স্বাগত দর্শক, নাগরিকের নিয়মিত আয়োজন সংবাদ বিশ্লেষণে আপনারা জানেন দেশ এবং বিদেশের ঘটে যাওয়া ঘটনাগুলোকে পর্যবেক্ষণ এবং ঘটনার পেছনে ঘটনাগুলোকে তুলে ধরার জন্যই আমাদের এই আয়োজন। আর আজকের এই আয়োজনে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন নাগরিকের সিনিয়র বার্তা সম্পাদক শাখাওয়াত হোসেন। শাখাওয়াত ভাই, বিশ্লেষণে আপনাকে স্বাগত। ধন্যবাদ সানি আহমেদ আমাকে যুক্ত করার জন্য। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, 52 ভাষা আন্দোলন, অমর 21শে ফেব্রুয়ারি। দেশ এবং বিদেশে সকল জায়গাতে আজকের এই দিনটিকে বিশেষভাবে স্মরণ করা হয়। তেমনি করে আমাদের বাংলাদেশেও গতকাল রাত্রে আমাদের নবনির্বাচিত প্রধানমন্ত্রী, ওনার মাধ্যমে এবং বিরোধী দলীয় নেতা জামাতের আমির, ওনারাও গিয়েছেন শহীদ মিনারে ফুলস্তবক অর্পণ করার জন্য। তারাও মাতৃভাষা দিবসটিকে পালন করেছেন। এবং আরেকটি বিষয়ও যদিও অনেকটা অপ্রত্যাশিত ছিল, সেটি হচ্ছে আমাদের স্বতন্ত্র প্রার্থী একজন রুমিন ফারহানা, তিনিও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস অনুষ্ঠান পরিপালন করতে গিয়ে উনি বাধার সম্মুখীন হয়েছেন। সব মিলিয়ে এই মাতৃভাষা দিবস আজকের এই দিনটিকে কিভাবে মূল্যায়ন করবেন? আমি আপনাকে প্রথমে বলি যে মাতৃভাষা দিবস আসলে আর এই বছরের যে মাতৃভাষা দিবসটা সেটাকে একটু ভিন্ন আঙ্গিকে আসলো। কিভাবে ভিন্ন আঙ্গিকে আসলো? এই প্রথম আপনি একটু যদি খেয়াল করে দেখেন যে স্বাধীনতার পরে আমরা যদি তাকাই একটু, যে আমরা যদি বলি যে স্বাধীনতার পক্ষের শক্তি এবং স্বাধীনতার বিপক্ষের শক্তি নিয়ে যে দেশে এক ধরনের কি ছিল, দেশকে দুই ভাগে ভাগ করে রেখেছিল একটা শক্তি, তারা আজকে ক্ষমতায় নেই। এখন এই সময়টাই এসে স্বাধীনতা, আর অবশ্যই এরপরেও দাঁড়ায় যে স্বাধীনতার পক্ষে এবং বিপক্ষে। আমরা জানি যে যদি বর্তমান সরকারের দিকে তাকি, যে আমরা এক কথায় বলতে পারি যে বিএনপির যে দলীয় জোট সেটা হলো শতভাগ স্বাধীনতার পক্ষে। কারণ আমরা তাদের নেতাদের মুখে শুনতে পাই যে স্বাধীনতা, কারণ আপনি জানেন যে তাদের বিএনপির যে প্রধান যে প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, উনি কিন্তু স্বাধীনতার ঘোষক, আপনি জানেন। তো এই স্বাধীনতার ঘোষণার আগের প্রেক্ষাপট যদি আমরা নানাভাবে চিন্তা করি, ভাষা আন্দোলনের কথা যদি চিন্তা করি, সেই সময়টা এর পরবর্তীতে স্বাধীনতার পরে এইবার যখন একটু তাকান যে জামায়াতে ইসলামী হলো আমাদের বিরোধী দলীয় শক্তি। হ্যাঁ, সরকার, আপনি একটু পরিক্রমা বলছিলেন, এখানে একটু শুধু যুক্ত করে দিই। প্রথমে রাষ্ট্রপতি প্রোটোকল মেনে শ্রদ্ধা অর্পণ করছেন, এর পরবর্তীতে প্রধানমন্ত্রী এবং বিরোধী দল নেতা এবং মন্ত্রিপরিষদ এবং এরপর সাধারণ মানুষ এখানে শ্রদ্ধা নিবেদন করছেন। আপনি বলছিলেন যে এই প্রেক্ষাপটটা একেবারেই অন্যরকম। আমি যেটা বলছিলাম, স্বাধীনতার পরে জামায়াতে ইসলামী শ্রদ্ধা নিবেদন করতে গেলেন। কোথায় শ্রদ্ধা নিবেদন করলেন? শহীদ মিনারে। কিন্তু এখানে একটা আবার কথাও আছে। আপনি যদি জামাতে ইসলামীর যে প্রতিষ্ঠাতা বাংলাদেশের প্রেক্ষাপটে যে গোলাম আজম, উনিও কিন্তু ওই ভাষা আন্দোলনে যুক্ত ছিলেন। হ্যাঁ, তো সেই সময় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যে এটা কিন্তু অনেকে বলছেন, কিন্তু প্রেক্ষাপট আলাদা। প্রেক্ষাপটটা কেন আলাদা আবার আমি বলছি। উনি এটা নেতৃত্ব দিচ্ছেন, তখন সেই সময় ডাকসু বিপি ছিলেন সম্ভবত উনি, বা এই ডাকসুর পক্ষ থেকে এই মাতৃভাষা দিবসে স্মারকলিপি দেওয়া হয়েছিল। যার কারণে উনি কিন্তু একজন মানে এই যে ভাষা আন্দোলনের অন্যতম সৈনিক। কিন্তু সংকটটা হলো, কিন্তু পরবর্তীতে উনি বলছেন যে এই আন্দোলনটা করা ভুল ছিল। এই যে আন্দোলন করাটা ভুল ছিল, তখন নেতাকর্মীদের ভিতরে ছড়িয়ে পড়ে যে তার মানে হলো যে ভাষা আন্দোলনটা আমাদের নেতা যখন ভুল বলছেন, আপনি যদি মুক্তিযুদ্ধ যেয়ে থাকেন এবং মুক্তিযুদ্ধকে বলেন যে আমার মুক্তিযুদ্ধ ভুল হয়েছে, তাহলে তার মানেটা কি? পরবর্তী যে আপনার যারা শিশু আছেন, আপনি যেহেতু দলীয় প্রধান, আপনি এই বাংলাদেশে জামাতে ইসলামী মানে হলো, আপনি জানেন, গোলাম আজমের হাত ধরেই। তো উনি যখন বললো, তার পরবর্তীতে এই যে জামাতে ইসলামী সংশ্লিষ্ট দলে যারা আছেন, তারা এর পরবর্তীতে আর তারা এটাকে পালন করতো না। শাখাওয়াত ভাই, বিরোধী দলীয় নেতা কিন্তু একজন সাংবাদিকের প্রশ্নের প্রত্যুত্তরে বলেছেন যে আমরা দায়িত্ববোধ থেকে এসেছি। একটু যেতে চাই যে এই যে ভাষা দিবস উপলক্ষে সরকার এবং বিরোধী দল এবং সংশ্লিষ্ট মন্ত্রিপরিষদ তারা সকলেই শ্রদ্ধা জানাতে গিয়েছেন, এবং এই
21শে ফেব্রুয়ারি শহীদ মিনার, এটা তো কোনো একটি নির্দিষ্ট দলের নয়, এটা আপামর জনসাধারণের। আর সেখানে একজন সংসদ সদস্য গিয়েছিলেন শ্রদ্ধা জানাতে, কিন্তু সেখানে আমরা একটি অপ্রত্যাশিত ঘটনার সম্মুখীন হই এবং সেখানে অনেকটা রুমিন ফারহানা দাবি করছেন যে সেখানে মব সৃষ্টি করা হয়েছিল। না, এটাকে মব বলা ঠিক হবে না। আপনি যেটা বলছেন এখানে একটু প্রেক্ষাপটটাও মানে আপনি কেন্দ্রীয় শহীদ মিনার আর ব্রাহ্মণবাড়িয়ার শহীদ মিনার দুটাকে একটু গুলিয়ে ফেলছেন আমার ধারণা। কারণ হলো গিয়ে ওই ঘটনাটা ব্রাহ্মণবাড়িয়ায় ঘটছে, কিন্তু আমি একটু আগে বলি যে এই শহীদ মিনারের কথা যেটা বলছিলাম, যে আমরা বলছিলাম যে এর আগে দেখেছি যে মির্জা ফখরুল ইসলাম বসে আছেন, তাকে প্রোটোকল দেওয়া হচ্ছে না, সে যেতে পারছে না। মাতৃভাষা দিবসের আয়োজন, মাতৃভাষা দিবসের আয়োজন এটা সার্বজনীন আয়োজন, সেই জায়গায় দলমত নির্বিশেষে সবাই থাকবে, এটাই বাস্তবতা। আমরা আপনি যেটা বলছিলেন যে জামায়াতের আমির উনি বলছেন, ডক্টর শফিকুর রহমান উনি বলছেন যে এটা প্রোটোকল। হ্যাঁ, বাস্তবতা। আপনি যদি সরকারের প্রোটোকলের কথা চিন্তা করেন তাহলে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি এবং এই বিরোধী দল নেতা তারা যাবেন, এটা প্রোটোকল। তিন বাহিনীর প্রধান যাবেন, এটা প্রোটোকল। কিন্তু সবার ঊর্ধ্বে যদি আপনি এই যে সাধারণ মানুষ যায়, কোনো প্রোটোকলে যায় না, তারা কিন্তু কোনো প্রোটোকলে যায় না। আপনি একটু দেখেন, রাত জেগে আপনি রোজা রেখে রোজা রাখবেন, এই সময়টায় আপনি এখানে ফুল দিতে যাচ্ছেন, কিংবা তারা আবার রোজা রেখেছেন, রোজা রেখে ফজরের সময় যে হাজির শিশু কিশোর নানা বয়সের মানুষ, এটাকে আপনি কিন্তু একেবারে এই প্রোটোকলের মধ্যে পড়ে না সাধারণ মানুষ যখন যাচ্ছে। তার মানে এটা এই যে ওই যে পরিবারটা, আপনি যদি বলেন যে আমাদের যে প্রধানমন্ত্রী তার পরিবাররা যে পরিবারের সদস্যরা গেলেন, তার ওয়াইফ, তার মেয়ে, তারা গেলেন, এটা কি কোনো প্রোটোকল না? এটাও কিন্তু তাদের একটা আবেগের জায়গায় থেকে গেছেন। তো সবসময় প্রোটোকলের জায়গায় থাকে না। জামায়াতের আমির প্রোটোকলের কথা বলছেন, ওনারা যদি এখন এইটাকে যদি না মেনে থাকেন যে না এটা আন্তরিকভাবে আমরা করছি, সেটা যদি না ভেবে থাকেন, তারা যদি দেশের স্বাধীনতাকে বিশ্বাস না করেন, তারা যদি মাতৃভাষাকে বিশ্বাস না করেন, তাহলে যদি তারা আগের জায়গাতেই থাকেন, তাহলে এটা তাদের, আমি মনে করি না যে মানে দেশের মানুষের প্রতি, তাদের প্রতি যে আস্থা রাখছেন, তাদের যে এতজন মানুষকে নির্বাচিত করছেন, এটা এক ধরনের প্রতারণার মধ্যে পড়ে। কিন্তু তারা যদি এটা মনে করেন যে না, এই দেশের মানুষের আবেগ, এই দেশের মানুষের ভালো লাগা ভালোবাসার জায়গা এই যে 21শে মাতৃ, আপনি এটা কিন্তু আপনি জনগণের কিন্তু মানসিকতা পরিবর্তনের জন্য তারা কিন্তু যুগোপযোগী যা যা করণীয় তাই কিন্তু করছে, এবং স্থানীয় সরকার নির্বাচনের সর্বপ্রথম কিন্তু তারাই কিন্তু প্রস্তুতি গ্রহণ করছেন বলে বলছেন। না না না, ঠিক আছে। আমি যেটা বলছিলাম যে এই 21শে ফেব্রুয়ারির যে মাতৃভাষা দিবসের আয়োজন, আপনি যদি খেয়াল করে দেখেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদিক কায়েমরা যখন নির্বাচিত হলো, তারা মিরপুর বধ্যভূমিতে যে প্রার্থনা করছেন, এটাকে কিন্তু পরিবর্তনই বলা যায়। কিন্তু এইখানে এসে যদি আপনি প্রোটোকল বলেন, এটা এক ধরনের মানুষের ভিতরে বিভ্রান্ত তৈরি করা। এটাকে বলা উচিত যে না, এটা মনের টানে প্রাণের টানে আপনাদের টানে আসছি। আমরা ছোটকাল থেকে, আপনি যদি প্রভাত ফেরি, আপনি যদি ছোটকাল স্কুলের আমরা কি দেখে আসছি, আমরা যেটা দেখে আমরা যে শিখে আসছি, দেখে আসছি, এই যে ভাষার কারণে মানুষের প্রাণ দেয়া, ভাষার কারণে আমাদের স্বাধীনতা অর্জন, সেটা তো অস্বীকার করার কোনো সুযোগ নাই। সেটাকে যদি আপনি অস্বীকার করেন, প্রোটোকল বলেন, সেটাকে এক ধরনের আমি বলবো দৈন্যতা বলতে পারেন, আবার আরেক ধরনের বলতে পারেন যে মানুষের সাথে প্রতারণাও বলতে পারেন। আর আপনি যেটা বলছিলেন যে এটা যদি জামাতের প্রসঙ্গ বাদ দিই, তার মানে হলো এবারে আমি স্বতঃস্ফূর্ততা দেখেছি। আজকে ছুটির দিনে প্রধানমন্ত্রী অফিস করেছেন, গাছ লাগিয়েছেন এবং জরুরি মিটিংও উনি সারছেন। এটা আমার দেশের জন্য কি বার্তা দেয়? যেখানে আরেকটি উদ্বেগের কিন্তু বিষয় রয়েছে যে আমাদের তৃণমূলে বেশ কিছু ঘটনাগুলো বিচ্ছিন্ন ঘটনা ঘটছে, যেখানে আমরা ফেসবুকে আমরা দেখছি যে চাঁদাবাজির জন্য দোকানে হামলা হচ্ছে, ভাঙচুর হচ্ছে। অন্যদিকে প্রধানমন্ত্রী কিন্তু শনিবারে অফিস করছেন এবং এটা আগে তিনি ঘোষণা দিয়েছিলেন এবং আজকে তা উনি করে দেখিয়েছেন। এই বিষয়টি কি বার্তা দিচ্ছে? ধন্যবাদ সানি আপনাকে। আবারও আমরা একটু বলি যে আপনি যেটা বলছেন যে প্রধানমন্ত্রী শনিবারে কি বার্তা দিচ্ছে, আপনি একটু খেয়াল করে দেখবেন যে প্রধানমন্ত্রী যেদিন শপথ নিলেন, শপথ নেওয়ার পরপরই সংসদীয় কমিটি একটা বৈঠক করেছেন। সেখানে আমরা সংসদীয় সদস্য যারা আছেন তাদের সাথে কথা বলেছি, তিনি দুইটা নির্দেশনা দিলেন। দুইটা বললেন যে আমি দুইটা জিনিস চাই আপনাদের কাছে, কি চান? প্রথমত হলো গিয়ে যে প্রতি সংসদ সদস্য হওয়ার পরে আমরা একটা শুল্কমুক্ত গাড়ি নিই, আর কিনি একটা ফ্ল্যাট কিংবা প্লট নিই। তো এটা আমরা নিতে চাই না, এটা ব্যাপারে এগ্রি? জি এগ্রি। সবাই যখন এগ্রি হলো, তারপরে বললো যে তাহলে পরে এখন আমাকে আরেকটা কাজ করতে হবে। কি কাজ করতে হবে? সেটা আপনার এলাকার জন্য, আপনার মন্ত্রণালয়ের জন্য, আপনি যেই জায়গায় আছেন সেই জায়গার জন্য কাজ করবেন, কিন্তু কোনো কমপ্লেন যাতে না আসে। কোনো ধরনের কমপ্লেন যদি আসে তাহলে আপনি আমার সাথে নাই,
বুঝবেন বা স্পষ্ট বার্তা খেয়াল করে দেখেন উনি কি করলেন, এবং কঠোর প্রথমে কিন্তু পদক্ষেপ নেবেন প্রথমে সেটাও উনি কিন্তু বলেছেন। প্রথমে কিন্তু নিল, নিয়েছেন, এরপর হ্যাঁ। দিল কি তাদের জন্য যে বার্তাটা দিল কঠোর বার্তা। আপনি যদি খেয়াল করেন আসলে কি হয়, আপনি যদি ধরেন বাংলাদেশ যখন জয় উল্লাস একটা খেলায় জিতে যায় যখন একটা, তখন কি হয় নানা ধরনের উল্লাস তৈরি হয়। এখন একটা দল জিতছে, দলের কিছু উৎসুক নেতা কর্মী তারা কিছু কাজ এরকম ধরনের কিছু বিচ্ছিন্ন কিছু ঘটনা করছে। এটা কি অবার হলো? আপনি কি খেয়াল করে দেখছেন এর আগে যে নির্বাচন, আপনি যদি 2001 সালের কথা যাই, 2008 সালের কথা যাই, আপনি যদি এর আগে নির্বাচন পরবর্তী পরিস্থিতি দেখেছেন কি অবস্থা, দেখবেন যে মামলা, খুন, নানা ধরনের অফিস দখল, অফিস দখল, নানা ধরনের দখলবাজির একটা ইয়া ছিল। কিন্তু এই সময়টায় উনি তো শক্ত হাতে যে বার্তা দিলেন সেটা কিন্তু আমি খেয়াল করে দেখেছি যে তৃণমূলে সেই বার্তাটা পড়ছে। আপনি যে দুই একটা বিচ্ছিন্ন ঘটনা দেখছেন, এখন কিন্তু আগে এরকম হাজার হাজার ঘটনা ঘটতো, এখন সেটা দেখছেন না। এটা কিন্তু দুই একটা এখন কিন্তু ক্যামেরা, মানুষের হাতে ক্যামেরা বেশি, মোবাইল ক্যামেরা থাকার কারণে আপনি এই ঘটনাগুলো সমানে বের হয়ে আসতেছে। কিন্তু আগে কিন্তু বের হইতো না। আগে যদি হইতো আপনি 1 লাখ ঘটনা পাইতেন এই নির্বাচনের পূর্বে, আর এখন পাচ্ছেন 1টা 2টা, কিন্তু সাথে সাথে পদক্ষেপ নিচ্ছে। এরকম যদি সরকার, যদি বর্তমান সরকার বলেন, দলের পক্ষ থেকে বলেন, সাথে সাথে পদক্ষেপ নেওয়া হচ্ছে। আরেকটা জিনিস খেয়াল করে দেখবেন, একটা ওয়াচ ডগ হিসেবে কাজ করছে হলো বিরোধী দল। এখন আপনি অন্যায় করবে, মানে পানি থেকে চুন খসলেই তা ভিডিও আকারে ভাইরাল করে দেওয়া হচ্ছে। এবং মাথায় রাখবেন যে দলের বা নেতা কর্মী আছেন এর চাইতে জামাতের কর্মীরা খুবই স্ট্রং, তারা কিন্তু সব জায়গায় ওয়াচ ডগের মতো কাজ করছে। এবং দলের সুশাসন আনয়নের জন্য, এই স্বচ্ছতা আনয়নের জন্য, এটা কিন্তু বিরোধী দলের এই যে ওয়াচডগের কথা বলেন, এই কাজগুলো কিন্তু সরকারের ভালো কাজে লাগছে, যেন তারা সংশোধন হতে পারে। আমি সেটাই বলছিলাম যে, আর আপনি বলছিলেন যে এই যে বর্তমান প্রধানমন্ত্রী এই তারেক রহমান, যে উনি নিজে পরিশ্রম করবে, এই বার্তা ওনার, এই অফিসের বার্তা কিন্তু অফিস না যে ভাই আমাদেরকে পরিশ্রম করতে হবে, দেশের উন্নয়ন করতে হবে। দেশের উন্নয়ন করতে হলে সরকারি বন্ধ বলতে কিছু নাই, ছুটি বলতে কিছু নাই। এই ছুটির মধ্যেও তো আমাকে কাজ করতে হবে, দেশের জন্য কাজ করতে হবে, এইটাই বার্তা দিতে যাচ্ছেন। এটা কিন্তু মন্ত্রীকে, এমপিকে, তার দলের নেতা কর্মীদেরকে বার্তা দিতে যাচ্ছেন যে ভাই দেখ, এখন আমরা বহুত দিন কষ্ট করছি, কিন্তু এখন যদি আমরা দেশের উন্নয়ন করতে চাই, দেশকে সত্যিকার অর্থেই যদি দেশের জন্য ভালো কিছু করতে চাই, তাহলে কিন্তু কাজটাই মুখ্য। কাজ যদি করি তাহলে ডেভেলপ হবেই। এবং এই যে দেশ প্রধানের এই বার্তাকে ধারণ করে অর্থমন্ত্রী মহোদয়, উনিও কিন্তু এই যে দেশি এবং বিদেশি বিনিয়োগ আনয়নের জন্য এবং দেশের যে ব্যাংকিং খাতের যে দুরবস্থা রয়েছে এগুলোকে কাটিয়ে ওঠার জন্য উনি কিন্তু বেশ কিছু কর্ম পরিকল্পনার কথা আমাদেরকে জানিয়েছেন। এবং উনি আশাবাদী যে এই বর্তমান সরকারের সময়ে অর্থনৈতিকভাবে দেশ অনেকটা এগিয়ে যাবে। সাখাওয়াত ভাই, নাগরিকের সংবাদ বিশ্লেষণের আজকে এ পর্যন্ত, আমাদের হাতে সময় একদমই নেই। ধন্যবাদ আপনাকে। শুধু আমি একটা কথা বলতে চাই, সেটা হলো যে এই বর্তমান সরকারের, আপনি জানেন যে এর আগে সরকার যে বার্তা দিয়েছিল, যে অনেকেই বলছিল যদি দলীয় সরকার ক্ষমতায় আসে তাহলে পরে বিনিয়োগ বাড়বে। আমরাও সেই প্রত্যাশা রাখি যে বিনিয়োগ এই পরিমাণে বাড়বে যে দেশ এগিয়ে যাবে। অনেক ধন্যবাদ সাখাওয়াত ভাই। দর্শক, এতক্ষণ সংবাদ বিশ্লেষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমন্ত্রণ রইল পরবর্তীতে থাকার জন্য।